আশা করি প্রথম ভিডিওটি থেকে আপনাদের অনেকটা ধারণা ক্লিয়ার হয়েছে যে আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রি সাইট তৈরি করবেন। তো এবার আমরা আরও একটি সহজ সিএমএস ব্লগার ডট কম থেকে দেখব যে কীভাবে ব্লগার ডট কম থেকে সুন্দর সুন্দর ওয়েবসাইট বিল্ড করা যায়। তো এজন্য আমরা ফার্স্টে যেটি করব, গুগলে যে সার্চ করব ব্লগার, অথবা দেখা যাচ্ছে যে আমরা ইউআরএল টাইপও করতে পারি BLOGGR ব্লগার ডট কম। তো আমার এখানে অলরেডি কিন্তু হচ্ছে যে ব্লগার ডট কমে সাইন ইন করে কিন্তু একটা সাইট ক্রিয়েট করা আছে, দেখেন এই যে সুকান্ত হালদার নামে। তো সেজন্যই কিন্তু আমার এখানে নিয়ে আসছে। আপনারা যদি ফার্স্টে ঢুকেন, দেখা যাচ্ছে আপনাদের সাইন ইন করা নেই বা কোনো ব্লগ তৈরি করা নেই, তো সেক্ষেত্রে আপনাদের যেটা হবে কি, যে আপনারা যখন ঢুকবেন তখন আপনাকে সাইন ইন করতে বলবে জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে। সাইন ইন করার পরে কিন্তু আপনার ওখানে আসবে যে ব্লগ টাইটেল এবং আপনি কি নামে ব্লগ তৈরি করতে চান। তো যেহেতু আমার এখানে একটা তৈরি করা আছে, তো আমি এখানে দেখাচ্ছি যে কিভাবে আপনার দ্বিতীয়টা অন্য আর একটা ব্লগও আপনার এই অ্যাকাউন্টে অ্যাড করবেন। অ্যাকচুয়ালি এখানে তৈরি করাটা খুব ইজি, এটা তেমন কোনো হার্ড কোনো কাজ না। ঠিক এমনই একটা কিন্তু ইন্টারফেস আপনাদের সামনে আসবে, এমন একটা পপ আপ আসবে। তো আপনারা সাইন ইন করার পরে, যখন ফার্স্ট টাইম ঢুকবেন, সাইন ইন করার পরে ঠিক এমন একটা পপ আপ আসবে, আপনারা সেগুলোতে নাম দিয়ে দিয়ে চলে যাবেন। তো আমি এখানে যদি একটা নাম দেই, যেমন আমি এখানে নাম দিলাম এআই মাস্টার। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ব্লগের টাইটেল হচ্ছে এখানে যেটা থাকে সেটাই। তো আমি এখানে এই সাইটটার নাম দিলাম এআই মাস্টার। তারপরে এখানে অ্যাড্রেস, এখানে দেখেন অ্যাড্রেসটা হচ্ছে যে ইউআরএলটা সাধারণত আমরা যেমন এইখানে লিখলাম ব্লগার ডট কম লিখে কিন্তু আমরা যেটা ঢুকলাম, তো সেই ইউআরএলটা, তাহলে আমার এখানে ঠিক সেম জিনিসটাই কিন্তু করা লাগবে। দেখবো আমি এখানে যে অ্যাকচুয়ালি এই নামটাতে খালি আছে কিনা। না, এখানে খালি নাই। আমি যদি এখানে কিছু সংখ্যা অ্যাড করে দিই, সাপোজ 25 অ্যাড করে দিলাম, দেখেন এই নামটা কিন্তু এবার অ্যাভেলেবেল আছে। আমি যখন সেভ করে দিব তখন এই নামে একটা ব্লগ অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। এটা খুবই একটা ইজি ব্যাপার, এখানে তেমন কোনো আপনার কোডিং জানা লাগবে না, কিছুই না। এগুলো জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ টাইপের, এগুলো খুবই ইজি। এই দেখেন এখন কিন্তু এখানে দুটো ব্লগ শো করছে। তো এই যে ব্লগটা এখন ক্রিয়েট করছি সেটা হচ্ছে এটা। এখন আমরা যদি ব্লগটা দেখি, ব্লগটা আছে কিন্তু এরকম, এই যে ব্লগটা, এটা আমরা এখন কিন্তু ক্রিয়েট করছি। এই যে একটা নাম, এই যে নামটা শো করছে ব্লগের উপরে, দেন হচ্ছে আমাদের ইউআরএলটা দেখেন কিন্তু এই। এখন যদি আমাদের কাজটা হচ্ছে যে এরকম একটা সাইট থাকলে তো দেখতেও সুন্দর লাগবে না, দেখা যাচ্ছে আপনি আপনার নিজের পোর্টফোলিওর জন্য সাইট তৈরি করছেন। তো সেক্ষেত্রে কিন্তু সাইটটা যদি ইন্টারফেসটা এমন থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না। আপনারা সেক্ষেত্রে যেটা করবেন, যে এখানে কিন্তু চেঞ্জ করার অনেক কিছু আছে। যেমন আমি যদি একটা একটা করে বলি, যে পোস্টটা হচ্ছে যে পোস্ট লিখতে গেলে ওয়ার্ডপ্রেসটাতেও ঠিক যেমন দেখছেন আপনারা, এখানেও কিন্তু সেরকম, যে আপনারা যখন কোনো পোস্ট লিখবেন তখন কিন্তু এটা, যেমন এখানে এই যে আমি ঢুকছি নিউ পোস্ট, এই নিউ পোস্টের থেকে একটা পোস্ট ক্রিয়েট করা যাবে। এখানে পোস্টের টাইটেলটা দিবেন, যেমন হচ্ছে যদি আমরা পোস্টে একটা টাইটেল দেই, বেস্ট এআই টুলস ফর রিসার্চ। তো আমরা এখানে কিন্তু হচ্ছে এর আন্ডারে এই যে টাইটেলটা, এটা সামনে শো করবে, আর এর আন্ডারে যে যে আপনার লেখাগুলো থাকবে, মেন কন্টেন্টটা কিন্তু এর আন্ডারে আপনার শো করবে। তো এভাবে যদি আমরা করি, তো তখন মানে একটা, যেমন আমরা দেখা যাচ্ছে এখানে লিখলাম সাপোজ তো এরকম আমরা বেশ কিছু কিছু মানে হচ্ছে কন্টেন্টটা লিখলাম, তৈরি করলাম। অ্যাকচুয়ালি এখানে এটা হচ্ছে কন্টেন্টের বডি পার্টটা, এটা হেডিং পার্ট। তো টাইটেলটা যেটা দেখেন আপনার উপরে শো করে সেটাই, আর এগুলো কিন্তু আপনার বডির মধ্যে যেটা থাকবে সেটা। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে পাবলিশ করা। তো এছাড়াও কিন্তু আরো কয়েকটা পার্ট আছে এর মধ্যে, যেমন আমাদের এই যে পারমালিঙ্ক দেখেন, এই পারমালিঙ্কটা যদি আমরা এখান থেকে চেঞ্জ করতে চাই, যেমন হচ্ছে এআই মাস্টার 25 ডট ব্লগস্পট ডট কম, তারপরে হচ্ছে ডেটটা শো করছে এখানে,
দেন এখানে দেখেন যে বেস্ট এআই টুল ফর রিসার্চ। তো আমাদের যে এই যে টাইটেলটা এটাই কিন্তু এখানে শো করছে। এখন আমরা যদি এখানে কাস্টম পারমালিঙ্কটা দিতে চাই, তো সেক্ষেত্রে আপনি যেটা দিতে চান, আপনি সাপোজ দেখা যাচ্ছে আমি দিলাম যে আমি বেস্টটা উঠাই দিলাম সামনের থেকে, এআই টুল ফর রিসার্চ, আমি এইটুকুই রাখলাম হচ্ছে পারমালিঙ্কটা হচ্ছে ইউআরএল এর মধ্যে যেটা শো করবে সেটাই। তো এবার দেখেন যে আমাদের কিন্তু এখানে লোকেশন শো করতেছে, আমি লোকেশন শো করাবো কি না। দেন এখানে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লেভেলটা এখানে হচ্ছে যে মানে কোন হচ্ছে ক্যাটাগরিতে আমরা দিতে চাই। অনেক সময় ক্যাটাগরি দেখেন না সাইটে, ঠিক তেমনই আমাদের এখানে লেভেলটা হবে তাহলে টুলস। কেমন এখানে যেহেতু সাইট এআই নিয়ে, সেক্ষেত্রে আমাদের কিন্তু লেভেল হয়ে যাবে টুলস। এখন আমরা এটা পাবলিশ করব। পাবলিশ করার পরে দেখি আর্টিকেলটা কেমন, অথবা আমরা কিন্তু ওখান থেকে প্রিভিউ দিয়ে আর্টিকেলটা দেখতে পারতাম। তো আমাদের এই হচ্ছে সাইট, আমরা এখানে যদি আমরা এই আর্টিকেলটা দেখি, দেখেন এটা আমরা কিন্তু এখানে কোনো ইমেজ ব্যবহার করি নাই। আমরা চাইলে একটা ইমেজও ব্যবহার করতে পারতাম এই আর্টিকেলটাতে। এই হচ্ছে লেখার বেসিকটা। আপনারা হচ্ছে যে মানে এইভাবেই আর কি যখন পোস্ট দিবেন এগুলো এভাবেই সামনে চলে আসবে। তো এখানে দেখেন, এখানে কিন্তু আরও কয়েকটা পয়েন্ট আছে, যেমন হচ্ছে আমরা মাইক্রোসফট অফিসের মধ্যেও যেমন দেখি, এখানেও কিন্তু সেরকম। তো সাপোজ আমাদের যখন একটা আর্টিকেল লেখা লাগে, তো সেক্ষেত্রে ফার্স্ট একটা ইন্ট্রো প্যারাগ্রাফ থাকে, তারপরে দেখা যাচ্ছে বডি পার্টটা থাকে। ইন্ট্রোতে ওই আর্টিকেলটার ব্যাপারে হালকা একটু ধারণা দেওয়া হয়। তো এখন আপনারা যখন এখান থেকে লিখবেন বা করবেন, তখন দেখেন এখানে ফন্ট সাইজ, এখানে এই যে পয়েন্টগুলো, এই যে হচ্ছে টুলসগুলো, এগুলো অ্যাকচুয়ালি যে মানে খুবই হেল্পফুল। যেমন এখানে দেখেন যে এখানে এইচটিএমএল ভিউ আর হচ্ছে কম্পোজ ভিউ। এখন এইচটিএমএল ভিউ তো যখন আমি ক্লিক করব তখন কিন্তু এটা ডিফারেন্ট টাইপের দেখাবে, এমন দেখাচ্ছে। তো মানে কোডগুলো দেখাচ্ছে। তো আমি এখান থেকে আবার এটা চেঞ্জ করে দিলাম। তো এরপরে দেখেন এখানে কিন্তু আনডু, এটা হচ্ছে রিডু, মানে পুরাতন জিনিসটা ফিরে আনতে গেলে যেমন কন্ট্রোল জেড দিয়ে আমরা যে কাজটা করি। তো এর পরেরটা হচ্ছে ফন্ট টাইপ, তারপরে হচ্ছে ফন্ট সাইজ, ছোট বড় করার জন্য যেটা। এবার দেখেন এখানে প্যারাগ্রাফ। তো এখানে অনেক সময় দেখা যাচ্ছে অনেক কিছুই লাগে, যেমন বেস্ট এআই টুল ফর রিসার্চ। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট প্যারাগ্রাফে এখানে ইন্ট্রো প্যারাগ্রাফ, তো এখানে আমরা ইন্ট্রো বলে লিখে রাখলাম। এখানে দেখা যাচ্ছে ফার্স্ট একটা ইন্ট্রোডাকশনের জন্য আপনি 2.5 লাইন থেকে 3 লাইনের মতো একটা প্যারাগ্রাফ লিখলেন। তারপর এখানে দেখেন আমরা এখানে দুইটা পার্ট করতে পারি, যেমন বেস্ট এআই টুল ফর রিসার্চ। তাহলে আচ্ছা, এখানে আমরা ফ্রি করতে পারি, ফ্রি এআই টুল আর হচ্ছে পেইড এআই টুল। তো এই যে আমরা দুইটা ক্লাসিফিকেশন করলাম, দুইটা ভাগ করলাম। অ্যাকচুয়ালি চ্যাটজিপিটি ফ্রিতেও ইউজ করা যায়, পেইডে ইউজ করা যায়। তো আমরা এই যে দুইটা পার্ট করলাম, এখন দেখেন এখানে কিন্তু আমাদের হেডলাইনের একটা ফ্যাক্ট চলে আসে, মানে মানে হচ্ছে যে মেন পয়েন্ট যেটা যেটা শিরোনাম আর কি, সেটা বোল্ড করে দেওয়ার মতন। তো আমরা এখান থেকে যেটা করব আর কি, এখান থেকে আমরা প্যারাগ্রাফ ফরম্যাটে আছে, এই ফরম্যাটটা চেঞ্জ করে আমরা এখানে হেডলাইনে দিয়ে দিব। তো এই একটা হেডলাইন দিলাম, আর হচ্ছে এই একটা হেডলাইন দিয়ে দিব। এই দুইটাতে কিন্তু আমরা হেডলাইন ব্যবহার করলাম। এরপরে দেখেন, এরপরে যেটা আসছে বোল্ড, কোনো টেক্সট যদি আমাদের বোল্ড করা লাগে, তো সেক্ষেত্রে এটা। তারপর হচ্ছে ইটালিক ফন্টে লিখতে গেলে, যেমন কোটেশনের মধ্যে যেগুলো থাকে, কোটসের বা বিভিন্ন দেখাচ্ছে স্টেটমেন্ট, কোনো কিছু বলছে, সেগুলো কিন্তু অনেক সময় ইটালিক ফন্টে লেখা হয়। আন্ডারলাইন, কোনো কিছু হাইলাইট করতে গেলে আন্ডারলাইন করা হয়। তো এখানে প্রত্যেকটারই কাজ আছে। এখানে দেখেন, এখানে কিন্তু টেক্সটে একটা হচ্ছে কালার দেয়, এখানে ব্ল্যাক আছে, আপনারা চাইলে ডিফারেন্ট টাইপের কালার কিন্তু টেক্সটে দিতে পারেন। এরপরে যেটা আছে, এরপরে হচ্ছে আপনার টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার। টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার বলতে এটার ব্যাকগ্রাউন্ডে কোন কালারটা আসবে, আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিয়ে দিই, এখন দেখেন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু। তারপরে আসছে এখানে লিঙ্কস,
তো লিঙ্কসটা হচ্ছে ইনসার্ট এডিট লিঙ্কস। তো এখানে লিঙ্কসটা হচ্ছে আপনি এক্সটার্নাল অথবা ইন্টারনাল যেসব লিঙ্কগুলো আপনি আপনার আর্টিকেলের সাথে অ্যাড করতে চান, তো সেগুলো অ্যাড করার জন্য এটা অ্যাকচুয়ালি লিঙ্কের ব্যাপারটা হচ্ছে যে সাপোজ আমি এখানে যে আমার এই যে আর্টিকেলটা তৈরি করছি আমি এখানে আমি বলছি যে ফ্রি এআই টুল চ্যাট জিপিটি। এখন এই যে চ্যাট জিপিটি ওয়ার্ডটা বলা আছে, তো এখানে যদি আপনারা চান যে লিঙ্ক আপ করে দিবেন, যেখান থেকে ক্লিক করলেই এখানে চলে যাবে ডিরেক্ট। তো এর জন্য কিন্তু এই লিঙ্কটা ব্যবহার করা হয়। একজন ইউজার যখন বা একজন ভিজিটর যখন সাইটে ঢুকবে তখন কিন্তু তাকে হচ্ছে আপনার মানে তার যদি এই সাইটটাতে ঢোকার প্রয়োজন বোধ করে, তো সেক্ষেত্রে কিন্তু সে এখান থেকে কপি করে নিতে হবে অথবা গুগলে যে টাইপ করে লিখতে হবে। আর যদি আপনি লিঙ্কটা ইনসার্ট করে দেন তখন কিন্তু এখানে ক্লিক করলে চলে যাবে, তাহলে কিন্তু আপনার পেজটা আরও বেশি ইউজার ফ্রেন্ডলি হলো। আমরা এই লিঙ্কটা কপি করলাম এখান থেকে, তারপরে হচ্ছে এখান থেকে ইনসার্ট লিঙ্কে ক্লিক করলাম। এখানে দেখেন টেক্সট টু ডিসপ্লে, অর্থাৎ এই টেক্সটের উপরেই কিন্তু আমরা এই লিঙ্কটা দিব। পেস্ট করলাম। এখন দেখেন ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, এই লিঙ্কটা নতুন উইন্ডোতে ওপেন হবে নাকি হচ্ছে সেম উইন্ডোতে ওপেন হবে। নতুন উইন্ডো বলতে আমি যখনই ক্লিক করব তখন পাশে একটা উইন্ডো অথবা ট্যাব নিয়ে কিন্তু এই লিঙ্কটা ওপেন হবে, ওই সাইটটাতে ঢুকবে, এই পেজটা এইভাবেই থাকবে। আবার যদি আমি এটাতে না করি তখন এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু এই পেজটা কিন্তু আপনার থেকে ওই এই পেজটাতে চলে যাবে ডিরেক্ট। তো এক্ষেত্রে কয়েকটা ব্যাপার আছে, যেমন আমি যদি নিউ উইন্ডোতে ওপেন করাই তাহলে কিন্তু আমার এই সাইটের পেজটা যে আমার সাইটে ঢুকছে এই পেজটা কিন্তু থেকে যাচ্ছে। তার যদি ওই আর্টিকেলটা ভালো না লাগে বা দেখা যাচ্ছে এখানে এসে তার ভালো না লাগে, সে আরও পড়তে যাচ্ছে, তখন কিন্তু এটা কেটে দিয়ে ডিরেক্ট আসতে পারতেছে এখানে। কিন্তু যদি এটাতে ক্লিক না করা হয় তো সেক্ষেত্রে কিন্তু সেই অপশানটা থাকে না। তো এখন দেখেন অ্যাড নো ফলো অ্যাট্রিবিউটটা হচ্ছে আপনার যে সার্চ ইঞ্জিনের যে বট আছে সেটা ক্রাউলিং করবে কিনা। তো আপনারা যদি চান যে এটা নো ফলো করে দিবেন, এক্সটার্নাল লিঙ্ক নো ফলো করে দিতে চাইলে করতে পারেন এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্কগুলো আপনারা নো ফলো করবেন না। আমি এটা অ্যাপ্লাই করলাম। তো এর পরে যেটা আছে আমরা এখন দেখব ইমেজ আপলোড করা। তো এখানে দেখেন ইমেজ আছে, ইনসার্ট ফটো ব্লগার ইউআরএল। আমি এখানে কম্পিউটার থেকেই একটা দেখি একটা ইমেজ এখান থেকে আপলোড করি। সাপোজ আমি এখান থেকে লোগোটাই আপলোড করলাম। এখন দেখেন এই যে কিন্তু আমি ইমেজটা আপলোড করছি এই ইনসার্ট ইমেজ থেকে। তো এর পরে হচ্ছে আমাদের এই ইমেজটা এডিটও করা যাবে। এডিটের মধ্যে দেখেন এখানে ওয়াল্টার টেক্সটটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে ইমেজ লোড নেয় না ঠিক মতন। তো সেক্ষেত্রে আপনার কি ইমেজ আছে সেটা ওই মানে লেখাটা শো করে যখন ইমেজ লোড নেয় না, অথবা সার্চ ইঞ্জিনে বুঝতে গেলেও কিন্তু মানে টেক্সট দরকার হয়। তো সেটা যখন আপনার ওয়াল্টার টেক্সটটা দিবেন তখন কিন্তু সার্চ ইঞ্জিনও ইমেজটা ঠিকঠাক মতো বুঝতে পারবে যে ইমেজটা কিসের ইমেজ। এছাড়াও দেখা যাচ্ছে অনেক সময় যখন ইমেজ লোড নেয় না তখন ওয়াল্টার টেক্সটটা দিয়ে রাখলে, সাপোজ এখানে দূরশিক্ষা নাম দেওয়া আছে, তো আমি যদি এখানে ওয়াল্টার টেক্সট দিয়ে দিই দূরশিক্ষা লোগো, তো সেক্ষেত্রে যেটা হবে যে সার্চ ইঞ্জিন যখন এটা ক্রাউলিং করবে তো সেক্ষেত্রে যখন দেখা যাচ্ছে আপনার ইমেজ লোড নিবে না তখন কিন্তু টেক্সটটা সামনে থাকবে, অর্থাৎ বোঝা যাবে যেখানে লোগোটা আছে। এখন এই এই উদাহরণটা একটু ডিফারেন্ট হয়ে যায়। আমি আরো সহজ করে যদি বলতে চাই, যেমন দেখা যাচ্ছে আমি যে দেখাই এটা একটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট একটা এক্সাম্পল আমি দিয়ে ফেলছি। তো এখানে আমি যদি জাস্ট আমি এটাই যদি দেখাই এখানে, তো এখান থেকে একটা ইমেজ নিয়ে আমি আপনাদের দেখাই, এই ইমেজটা নেই আমি। তো আপনারা ট্রাই করবেন ইমেজগুলো ক্রিয়েট করতে, কিভাবে ইমেজ জেনারেট করে বা ইমেজ টেমপ্লেট ডিজাইন থাম্বনেল ডিজাইন করে অথবা দেখা যাচ্ছে পোস্টার তৈরি করে। এর উপরে ভিডিও পাবেন আমাদের চ্যানেলে। তো আপনারা সেখান থেকে ক্যানভা দিয়েই আপনারা সুন্দর সুন্দর কিন্তু আপনারা এরকম পোস্টার বা থাম্বনেল বানাইতে পারেন। আপনারা হচ্ছে দেখবেন যে আমাদের চ্যানেলে কিন্তু এই ধরনের এই ধরনের
চ্যানেলের নিচের দিকে পেয়ে যাবেন যে কিভাবে ক্যানভা দিয়ে পোস্টার তৈরি করে। খুবই ইজি ক্যানভা দিয়ে বানানো। ক্যানভাতে অনেক ধরনের প্রিবিল্ড টেমপ্লেট থাকে, আপনারা সেগুলো দিয়ে করতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে নিজেরাই ক্রিয়েট করতে পারেন। অনেক ধরনের টেক্সট টাইল দেওয়া থাকে ক্যানভাতে, খুব ইজিলি তৈরি করা যায় ক্যানভা দিয়ে। তো এখন দেখেন আমরা যে এই ইমেজটা আনছি, এখন এই যে এআই টুল ফর রিসার্চ, তো এই যে টেক্সটটা আছে অনেক সময় দেখা যাচ্ছে ইমেজটা আমার লোড নিল না, অথবা সার্চ ইঞ্জিনেরও বোঝার একটা দরকার আছে যে ইমেজটা কিসের ইমেজ। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে এখান মানে এই যে টেক্সটটা আমি এই যে আমাদের টুলটা বা ইমেজটার যা রিলেটেড, ইমেজটার যা নাম সেই অনুযায়ী হচ্ছে অল্টার টেক্সট দিয়ে দিলাম। এখানে টাইটেল টেক্সটটা দিয়ে দিলাম, দিয়ে আপডেট করলাম। এখন দেখেন এই ইমেজটা যদি কোনো কারণে লোড না নেয় বা কোনো সমস্যা হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের শো করবে যে এখানে কোন ইমেজ আছে বা কি ধরনের মানে কি আছে, এখানে টেক্সটেই শো করবে। তো এরপরে হচ্ছে ভিডিও, ইনসার্ট ভিডিও। যদি আপনারা ডিরেক্ট এখানে ভিডিও আপলোড করতে চান তো সেক্ষেত্রে এখান থেকে করবেন, অথবা যদি চান যে ইউটিউবের ভিডিও এমবেডেড করে দেবেন তো সেক্ষেত্রে কিন্তু ইউটিউবের অপশান আছে, এখান থেকে কিন্তু আপনারা ইউটিউবের ভিডিও অ্যাড করে দিতে পারেন। আবার দেখা যাচ্ছে ডিফারেন্টও কিন্তু আপনার কাজ মানে ডিফারেন্টভাবেও কিন্তু করা যায়। যেমন আপনি চাইছেন যে এই যে ভিডিওটা আপনি চাচ্ছেন যে এখানে কোডটা দিবেন, যে এমবেডেড কোড বলে একটা অপশান আছে ইউটিউবে। যদি আমরা ইউটিউবে ঢুকে দেখি এখন, তো এখান থেকে সাপোজ সবই তো পলিটিক্সের খবর, আমরা সাপোজ এর যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমরা দেখি। এই ভিডিওটার থেকে আমরা হচ্ছে অডিয়েন্স থেকে আবার কাস্টম অডিয়েন্স, এবং এরা কারা, যারা অলরেডি আমাদের। তো এই যে ভিডিওটা এখন এর যে দেখেন কপি ভিডিও ইউআরএল, তো কপি ভিডিও ইউআরএল থেকেও কিন্তু আপনারা দিলে হবে, অথবা আপনারা এই কোড দিয়েও দিতে পারেন। তো আমি কপি ভিডিও ইউআরএল থেকে দেখাচ্ছি। কপি ভিডিও ইউআরএল থেকে যাওয়ার পরে আপনারা যেটা করবেন, এখান থেকে এইচটিএমএল ভিউতে যাবেন, যে এখান থেকে প্যারাগ্রাফ ব্রেক, এখান থেকে আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে দাঁড়ানো, আচ্ছা কপি ভিডিও ইউআরএল না, আপনার ইমিডিয়েট কোডটা দিবেন। এই কোডটা হচ্ছে এইচটিএমএল ভিউতে যে দিবেন, এইচটিএমএল ভিউতে যে দিয়ে দিবেন। এখন দেখেন এই ভিডিওটা কিন্তু আমাদের স্ক্রিনের ওপর নাই, একটু 19-20 আছে, একটু বড় ছোট আছে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এখান থেকে এইচটিএমএল ভিউতে ক্লিক করবেন। তারপরে এই দেখেন এখানে হাইট অ্যান্ড ওয়াইট আছে, হাইট এত, ওয়াইটটা আমাদের একটু কম করা লাগবে। আমরা এখানে 400তে দিয়ে দিলাম। এখন দেখি আমাদের ভিডিওটা স্ক্রিনের উপর আসে কিনা। দেখছেন এখন কিন্তু ভিডিওটা লম্বা হয়ে গেছে, অর্থাৎ এখন এই ভিডিওটা স্ক্রিনের উপর চলে আসছে। আমরা এই কপি ভিডিও ইউআরএলগুলো ডিলিট করে দিতে পারি, কেননা এগুলো এখন অ্যাকচুয়ালি লাগছে না। তো এভাবেই আর কি ভিডিও আপনারা অ্যাড করতে পারেন চাইলে। পাশেরটা হচ্ছে ইমোজি। যদি ইমোজির দরকার হয়, কোনো অনেক সময় দেখা যাচ্ছে কন্টেন্ট সুন্দর করার জন্য ইমোজি ইউজ করা হয়, তো সেক্ষেত্রে আপনার এটার থেকে কিন্তু আপনার ইমোজি দিতে পারেন। এরপরে পাশে হচ্ছে এটা তো বুঝছেন অ্যালাইন। তো এখানে হচ্ছে লেফট অ্যালাইন, সেন্টার আর রাইট। তো এটা তো মানে খুব কমন, এটা আপনার ওয়ার্ডেও পাবেন। তো এখানে হচ্ছে কোটেশন, কোনো কোড বা একটা উক্তি, কোনো একটা ফ্যাক্ট, কোনো দেখাচ্ছে স্টেটমেন্ট অ্যাড করতে চাইলে কিন্তু আপনার এখান থেকে কোড দিয়ে অ্যাড করতে পারেন। এখান থেকে নাম্বার লিস্ট, এখান থেকে হচ্ছে বুলেট পয়েন্ট লিস্ট। তো এখন আমরা এটা দেখি প্রিভিউ করে যে কেমন দেখাচ্ছে আমাদের এই ব্লগটা। আমরা যেটা তৈরি করছি সেটা কিন্তু এটা। এই কোডগুলো, এই লেখাগুলো, টেক্সটগুলো ডিলিট করে দিবেন আপনারা, তাহলে কিন্তু এটা
সুন্দর দেখাবে। এখন দেখেন এই যে টেক্সট এই যে লিঙ্ক অ্যাড করছিলাম আমরা এখানে, এই লিঙ্কটাতে আমাদের আচ্ছা আমাদের সেভ করা লাগবে, তা না আপডেট করা লাগবে, তা না হলে এখন এখানে আমরা তো আমাদের সে ব্লকটা হচ্ছে এটা, এই যে এখন আমরা এটাতে ক্লিক করব। এই দেখেন এটা কিন্তু ক্লিকেবল লিঙ্ক হয়ে গেছে। এখানে ক্লিক করলে দেখেন একটা নতুন ট্যাব ওপেন হয়েছে এবং আমাদের কিন্তু এই ওয়েবসাইটটাতে নিয়ে আসছে। তো ইন্টারনাল লিঙ্ক করার ক্ষেত্রে আপনারা ইন্টারনাল যেসব লিঙ্কগুলো দিতে চান সেগুলো কিন্তু আর্টিকেলের মধ্যে দিতে পারেন। আর এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করলে অ্যাকচুয়ালি আপনার ব্লগ লেখাটা শিখে যাবেন। আর হচ্ছে এর থিম কিভাবে চেঞ্জ করে, কিভাবে সুন্দর সুন্দর থিম ব্যবহার করা যায়। ব্লগ স্পটের সাইটগুলো কিন্তু আপনার প্রফেশনাল সাইটের মতো লুক দেওয়া যায়, যেমন এখান থেকে পাওয়ার্ড বাই ব্লগার, তারপরে এই যে থিম ইমেজ বাই, এখানে হচ্ছে থিম ইমেজ বাই যে একজনের নামের ক্রেডিট দেওয়া, ব্লগারের ক্রেডিট দিয়ে সব কিছুই কিন্তু রিমুভ করা যায়। তো আপনারা যখন থিম চেঞ্জ করতে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখান থেকে কত কিছু চেঞ্জ করা যায়। তো এখানে পোস্টের ব্যাপারটা দেখলেন। এরপরে হচ্ছে যেটা লাগে আমাদের এখানে পেজ আছে, পেজগুলো ক্রিয়েট করতে গেলে তো পেজটা সাধারণত দেখা যাচ্ছে যে আমরা কন্ট্যাক্ট পেজ, প্রাইভেসি পলিসি পেজ, অ্যাবাউট পেজ, এইসব যে পেজগুলো ক্রিয়েট করি তো এগুলোর জন্যই এটা। এরপরে লেআউটটা হচ্ছে ওই থিমের লেআউট, ওই থিমে কোন ফাংশনটা কোথায় থাকবে কি কি। এই দেখেন আমরা যে থিমটা বর্তমানে ইউজ করছি তার লেআউটটা কিন্তু এরকম। সার্চ থাকবে একবারে টপে, তারপরে হেডারে হচ্ছে যে নামটা দিছে, এরপরে পেজ লিস্ট, তারপরে হচ্ছে ইয়ার্ড, পেজ বডি, ফুটার, অ্যাট্রিবিউট, তো এসব যে লেআউটটা এক এক থিম এক এক ধরনের লেআউট। তো এখানে দেখেন সাইড বার টপে কিন্তু আমাদের কিছু অপশান আছে। এই যে সাইড বার টপটা, এই হচ্ছে এই সাইড বারটা, তো সাইড বার টপ মানে একবারে উপরেরটা। সাইড বার টপ উপরেরটা কি আছে, তাই অ্যাবাউট মি আছে। এখানে দেখেন যে অ্যাবাউট মিটা কিন্তু শো করছে, এই যে আমার যে নামের যে অ্যাড্রেসটা দেয়া এখানে। তো এরপরে হচ্ছে সাইড বার বাটন, এখানে ব্লগ আর্কাইভ, লেবেলস, রিপোর্ট। আচ্ছা আমরা এখানে দেখেন একটা লেবেল তৈরি করছিলাম কিন্তু, দেখছেন টুলস, এখানে কিন্তু টুলস লেবেলটা শো করছে। তো এরকম টুল এখানে লেবেলটা অ্যাকচুয়ালি ক্যাটাগরি। এখন দেখা যাচ্ছে আমরা যেহেতু একটা ইআই সাইটের ক্ষেত্রে কি ধরনের লেবেল আসতে পারে, টুলস আসতে পারে, তারপরে হচ্ছে আপনার ট্রিক্স আসতে পারে, টিপস আসতে পারে, হাউ টু ডু ইট টাইপের যে ধরনের ফ্যাক্টগুলো, যে কীভাবে কোন সফটওয়্যারটা ইউজ করে, কোনটা দিয়ে ইমেজ জেনারেশনের এআই, তারপরে হচ্ছে আপনার ভিডিও জেনারেটিভ এআই, কত ধরনের কিন্তু আপনার ক্যাটাগরি আছে এআইয়ের ভিতরে। এই যে ক্যাটাগরিগুলো এগুলোই কিন্তু আপনার লেভেলসের মধ্যে যাবে। এখন এরপরে দেখেন যে থিমের অপশানটা, থিম থিম এখানে হচ্ছে যে আপনারা কোন থিমটা ব্যবহার করবেন সেটা। এখানে অনেক ধরনের কিন্তু থিম আছে, যেমন হচ্ছে যদি আমি দেখাই, দেখেন এখানে দেখেন ফুড রিলেটেড থিম, তো সিম্পল ব্লক, এই থিমগুলো ব্যবহার করেও সুন্দর সাইট বানানো যায়। আমি পরে দেখাবো যে কিভাবে একটা থিম দিয়ে আপনারা কাস্টমাইজ করে নিজেরাই সুন্দর সাইট বানিয়ে ফেলতে পারেন। তো অ্যাকচুয়ালি থিমের এটা দেখাতে গেলে অনেক টাইম লাগবে। যেমন আপনার ডিরেক্ট এখান থেকে কিন্তু এগুলো ইনস্টল করে নিতে পারেন। এই যে থিমটা আসছে, থিমটা আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম, গোইট। তো এখন এই থিমটা নিউ থিম অ্যাপ্লাইড সাকসেসফুলি। এখন দেন আমরা যদি এখান থেকে রিলোড দেই পেজটা, তো তখন দেখা যাবে যে থিম চেঞ্জ হয়েছে কিনা। দেখছেন আমাদের কিন্তু থিমটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো এটা কিন্তু আর একটা থিম, মানে এটা ডিফারেন্ট টাইপের একটা থিমে কিন্তু আমরা এই সাইটটা নিয়ে আসছি। তো এরকম ধরনের অনেক থিম আছে, এখান থেকে আপনারা দেখতে পারেন, অথবা এই যে থিমগুলো এগুলাই কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। যখনই আপনারা থিমগুলো কাস্টমাইজ করবেন তখন কিন্তু আরও অনেক সুন্দর দেখাবে সাইটগুলো। তো কিছু হালকা পাতলা দেখা যাচ্ছে আপনারা যদি HTML-টা জানেন, CSS জানা লাগবে না, তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোথায় কোথায় কোন কোন জিনিসগুলো আমাদের পয়েন্টগুলো আমাদের চেঞ্জ করা লাগবে। যেমন এখানে দেখেন যে থিমের যে একটা ক্রেডিট দেওয়া আছে, এই ক্রেডিটটাও কিন্তু ডিলিট করে দেওয়া যায়, এটা অ্যাকচুয়ালি খারাপ দেখায়। এখানে আপনি দেখা যাচ্ছে লিখলেন কপিরাইট বাই ইআই মাস্টার 25 এরকম হাবিজাবি, মানে আপনার যে রিলেটেড আপনার যে জিনিসগুলো লাগবে সেভাবেই কিন্তু আপনারা এই থিমটা সুন্দর মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তো এরপরে আমরা যদি আরও কয়েকটা দেখি, এখানে অনেক সুন্দর সুন্দর থিম আছে। দেখেন এসব থিমগুলো কিন্তু আসলে ভালো। অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস ফ্রিতে খুব বেশি অপশান পাওয়া যায় না, কিন্তু আপনার ব্লগার ফ্রিতে কিন্তু অনেক ধরনের অপশানই পাওয়া যায়। যদিও এটা সাবডোমেন দেখা যাচ্ছে আপনার পুরোপুরি প্রফেশনাল হয় না, তারপরেও কিন্তু ফ্রিতে অনেক কিছুই করা যায় ব্লগার দিয়ে।
এখন আমরা সেটিংসটা দেখি। সেটিংসে দেখেন এখানে টাইটেলটা দেওয়া আছে, আমরা যে টাইটেলটা ফার্স্টে দিছিলাম, এখন চাচ্ছি যে টাইটেল কিছু চেঞ্জ করব বা এই টাইটেলটাই রাখবো। তো সেক্ষেত্রে আপনারা যদি কিছু করতে চান চেঞ্জ বা কোনো আপডেট, সেটা সেই জন্য আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপরে ডেসক্রিপশনটা হচ্ছে হালকা একটু এক্সপ্লেনেশন, হোয়াট ইজ দ্যাট, হাউ টু ডু ইট, এমন টাইপের। তো এখানে হচ্ছে আমাদের এআই মাস্টার দেখা যাচ্ছে আমরা যেটা চিন্তা করছি যে টুলস, তারপরে হচ্ছে ট্রিক্স অ্যান্ড হাউ টু ডু, এমন টাইপের জিনিসগুলো নিয়ে হচ্ছে ভিডিও জেনারেশন টুল, তারপরে ইমেজ জেনারেশন টুল এআই এর। তো সেগুলোর ক্ষেত্রে আমার এখানে এক্সপ্লেন করতে হবে বা হালকা একটু ডিসক্রাইব করে রাখতে হবে শর্টে, যে আপনারা এটা 160 ওয়ার্ড এরকম হলে ভালো হয়, বা 1 সেন্টেন্স 2 সেন্টেন্স ধরেন সর্বোচ্চ, এর মধ্যে এক্সপ্লেনটা করে দিতে পারলে খুব বেশি ভালো হয়। আর ট্রাই করবেন যে আপনাদের যে নামটা বা যে জিনিসটা রিলেটেড, যেমন যদি এআই রিলেটেড সাইট হয় তো সেক্ষেত্রে ট্রাই করবেন যে ডেসক্রিপশনের মধ্যে মাস্ট যেন এআই সম্পর্কে কিছু উল্লেখ করা থাকে। তো সেটাই, কেননা এটাই রিলিভেন্ট অ্যাকচুয়ালি, কেননা আপনার সাইট এআই নিয়ে, ডেসক্রিপশনে এআই নিয়ে কোনো কিছু থাকলো না, দেন সেটা তো রিলিভেন্ট হইলো না, মানে উল্টোপাল্টা একটা জিনিস হয়ে গেল। তো এখানে অ্যাডাল্ট কন্টেন্ট এখানে বেসিক্যালি এটা না থাকে, তো আপনারা এটা নই করে রাখবেন। এরপরে ফেভিকনটা হচ্ছে ছোট্ট একটা আইকন, যেমন এখানে যে ব্লগে ছোট্ট একটা আইকন দেখা যাচ্ছে, তো ফেভিকনটা এমনই। তো ফেভিকনটা আপনারা তৈরি করে নেবেন, আপনারা যারা ফেভিকন তৈরি করতে পারেন, অথবা ফেভিকন তৈরি করার উপরেও অনেক সাইট আছে, যেমন ফেভিকন জেনারেটর দিয়ে যদি আমরা সার্চ দিই, আপনি যে ইমেজটা দেবেন সেই ইমেজটা ফেভিকন তৈরি করে দেবে। আমি সাইটগুলোতে ঢুকলাম না, তো এখানে অনেক ধরনের ফ্রি ফেভিকন তৈরি করার সাইট আছে। আপনার এখান থেকে কিন্তু আপনাদের যে ইমেজ বা লোগো, সেই লোগোটা দিলেই কিন্তু এখান থেকে ফেভিকন তৈরি করে দেবে। তো এর পরের পয়েন্টটা হচ্ছে, আচ্ছা, ভিজিবল টু সার্চ ইঞ্জিন। এটা হচ্ছে আপনি যদি চান যে আপনার সাইটটা সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করুক বা গুগল সার্চে খুঁজে আসুক, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা অ্যালাউ করে রাখবেন। যদি আপনারা এটা অ্যালাউ না করে রাখেন, তো সেক্ষেত্রে যেটা হবে যে সার্চ ইঞ্জিন আপনাদের সাইটটি ইন্ডেক্স করবে না এবং গুগল সার্চে কিন্তু সাইটটা শো করবে না। এটা অ্যালাউ করে রাখাই ভালো, যেহেতু মানে সাইটটা আপনি বিজনেস পার্সপেক্টিভে ইউজ করেন বা পোর্টফোলিও আপনি যে কাজেই ব্যবহার করেন, আপনার সাইটটা আপনি চান না যে সবাই সার্চ ইঞ্জিন থেকে খুঁজে পাক। এরপরে হচ্ছে ব্লক অ্যাড্রেসটাও চেঞ্জ করা যায়, আপনার এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারেন। এখানে দেখেন, এখানে আমি যদি চাই যে ডিফারেন্ট টাইপের একটা ওয়ার্ড বসাই দিব, তো সেক্ষেত্রে এটা সম্ভব। কাস্টম ডোমেনটা হচ্ছে যে এখানে পেইড ডোমেন যেটা, সেটা আপনি যদি কোনো ডোমেন থাকে এরকম, বা দেখা যাচ্ছে আপনি পরবর্তীতে একটা ডোমেন কিনছেন এই নামে .com ডিরেক্ট, তো সেক্ষেত্রে সেটা আপনার এখান থেকে অ্যাড করে দিতে পারেন। এইচটিটিপিএস ডিরেক্ট এখানে আপনার অ্যালাউ করে দিবেন এইচটিটিপি আর এইচটিটিপিএসটা বেশি সিকিউর, এইচটিটিপিএসটা সিকিউর, এখন সবাই এইচটিটিপিএস প্রিফার করে। তো সে যেমন দেখেন, আমরা যদি এখানেও দেখি, এখানেও কিন্তু এইচটিটিপিএসটা আসবে, সব সাইটের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা শো করে, তো এটা অ্যালাউ করে দিয়ে রাখবেন। আর হচ্ছে এখানে দেখেন ম্যাক্স পোস্ট শো অন মেইন পেজ হচ্ছে, দেখেন এটা এই যে নাম দিয়ে যখনই আমরা সাইটে ঢুকবো, ফার্স্ট যে ইউআরএল দিয়ে যখন ঢুকবো, ফার্স্ট যে পেজটা শো করবে এটাই হচ্ছে কিন্তু আমাদের মেইন পেজ। তো এখানে বলতেছে যে কতগুলা পোস্ট শো করবে, এখানে কিন্তু আমাদের একটা পোস্ট শো করছে, এখানে দেয়া আছে কতগুলা, 7টা পোস্ট, মানে কিন্তু এই পেজটা অনেক লম্বা হয়ে যাবে। এখন আপনি 7টা শো করাতে চান, 10টা না 3টা, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আপনার সাইট অনুযায়ী হচ্ছে আপনি এগুলো মানে আপডেট করবেন। দেখা যাচ্ছে আপনি খুব ঘন কন্টেন্ট দেন, তো সেক্ষেত্রে একটু বেশি রাখতে পারেন। শর্ট দিলেন, তো সেক্ষেত্রে মানে ডিপেন্ড করে এটা অ্যাকচুয়ালি, যে আপনি সাইটটা যেভাবে সাজাচ্ছেন সেভাবেই কিন্তু পোস্টে এটা দিতে পারেন যে ম্যাক্সিমাম কতগুলো পোস্ট শো করবে। তো এরপরে হচ্ছে ইমেজ লাইট বক্স শোকেস ইমেজ ওভারলে টপ অফ দ্য পোস্ট, এটা অ্যালাউ করে দিয়ে লাগবেন। লেজি লোড ইমেজ, এটা একটা ইম্পর্টেন্ট। এটা অনেক সময় দেখা যাচ্ছে নেটের স্পিডের সমস্যা বা ইমেজটার সাইজ অনেক বেশি, তো সেক্ষেত্রে ইমেজটা লোড নিতে মানে ইমেজের কারণে অনেক সময় দেখা যাচ্ছে আপনার পেজটা লোড নিতেও কিন্তু দেরি হচ্ছে। তো সেক্ষেত্রে লেজি লোডটা অ্যাক্টিভ করে দিলে আপনার পেজগুলো খুব সুন্দরভাবে কিন্তু লোড নেবে। তারপরে দেখেন ওএফপি ইমেজ সার্ভিং, ওএফপিটা হচ্ছে আরও একটা নতুন ইমেজিং ফরম্যাট। এটা থেকে ইমেজটা নিলে ইমেজগুলো কম্প্রেস হয়ে যায় এবং খুব সুন্দর ফাস্ট লোড নেয়।
ইমেজগুলো। এখানে অনেক কিছুই অপশান দেওয়া আছে যেগুলো অ্যাকচুয়ালি যে আপনি যদি যখন পেইড সাইট করবেন তখন এই অপশানটা কিন্তু আপনার আছে, অনেকগুলো প্লাগইন দিয়েই কিন্তু আপনার এটা করা যায়, বাট ফ্রিতে খুব একটা ভালো হয় না। যেমন লেজি লোডের কিন্তু আপনার ডাব্লিউপি রকেট আছে লেজি লোডের জন্য, তারপরে হচ্ছে এরকম অনেকগুলাই প্লাগইন আছে যেগুলো দিয়ে আপনি লেজি লোডের ফাংশনটা অন করতে পারেন, বাট সেখানে কিন্তু পেইডটা খুবই ভালো একটাই। আর এখানে যে ইমেজগুলো আপলোড হবে সেগুলো যাবে গুগলের সার্ভারে, অর্থাৎ স্পিড নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। কিন্তু পেইড সাইটের ক্ষেত্রে কিন্তু স্পিডের একটা ফ্যাক্ট, কেননা পেইড সাইটটা সার্ভারে থাকে হচ্ছে যে হোস্টিংয়ে থাকে, সেটা দেখা যাচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে আপনি কেমন প্রাইসে হোস্টিংটা ব্যবহার করছেন, আপনার হোস্টিং স্পিডটা কেমন, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ইমেজ বা পেজগুলো লোড নিবে সাধারণত। কিন্তু এখানে এই ঝামেলাটা নাই, কারণ এখানে সব কিছু হচ্ছে গুগলের সার্ভারে। তো টাইম ফরম্যাটিংটা ঠিক করে নিলেন, যদি ঢাকা আমি এখান থেকে যদি +6টা দিয়ে দেই, -5 4 +6, এই যে এটা মেটা ট্যাগ এনাবল সার্চ ডেসক্রিপশন, এটা এনাবল করে দিবেন। এটার কাজ হচ্ছে যে সার্চ ইঞ্জিনে শর্ট করে দেখেন যে এখানে যদি আমরা যে সার্চ দিছিলাম, তো দেখেন যে এখানে কিন্তু আমাদের এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিচ্ছে, প্রত্যেকটাই দেখেন নিচে একটা শর্ট ডেসক্রিপশন আছে। তো এখানে জিনিসটা হচ্ছে এটা, তো এখানে যখন আপনারা এটা এনাবল করে দিয়ে এখানে একটা ডেসক্রিপশন দিবেন তখন কিন্তু সেটা সার্চ ইঞ্জিনে ভিজিবল হবে, সার্চ ইঞ্জিনে শো করবে। ওই সাইড ডেসক্রিপশন যেটা দেওয়া হয় ওটাও কিন্তু আবার সার্চ ইঞ্জিনে আসে সামনের থেকে, দুটোরই কাজ প্রায় পাশাপাশি আর কি। তো ইরর কাস্টম 404 মেসেজ, আপনি যদি কোনো মেসেজ দিতে চান এখানে 404 ইররের ক্ষেত্রে, তো কাস্টম রিডাইরেকশন, এখানে কোনো আর্টিকেল কোনো লিঙ্ক যদি রিডাইরেক্ট করতে চান, রিডাইরেক্টটা অনেক সময় লাগে, দেখা যাচ্ছে একটা পেজ আমরা আপডেট করছি বা ওই পেজটা সরাই দিয়ে ওই পেজের কন্টেন্টগুলো অন্য একটা পেজে নিয়ে গেছি, রিডাইরেক্ট করতে যাচ্ছি জাস্ট একটা কোনো পেজকে, সেই পেজটা আবার দেখাচ্ছি ইন্ডেক্সও আছে, কিছু ট্রাফিকও আসে, ভিজিটর আসে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্ট ওই পেজটা যে ইউআরএলটা এটা ডিলিট না করে দিয়ে, মানে পেজটা ডিলিট করে দিয়েও কিন্তু ওইটা আমরা রিডাইরেক্ট করে দিতে পারি নতুন আর্টিকেলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই ট্রাফিকটা আপনি লস করবেন না এবং সার্চ ইঞ্জিনে কিন্তু এই জিনিসটা ভালো চোখে দেখবে। এনাবল কাস্টম রোবট টেক্সট, কাস্টম রোবট টেক্সট এনাবল করলে আপনাদের রোবট টেক্সট দিয়ে দিলেন একটা, এনাবল ডিসেবল গুগল সার্চ ইঞ্জিনে এটা অটোমেটিক্যালি সম্ভবত করে রাখে, কেননা যেহেতু আপনারা এখানে হচ্ছে মানে যে ইমেল দিয়ে আপনারা গুগলের সাইটটাই বানাচ্ছেন সেই ইমেল দিয়ে তো আপনার সার্চ কনসোলেও কিন্তু আপনি লগ ইন করে দিবেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এগুলো হয়ে যাবে, লাগবে না। এই দেখেন সার্চ কনসোলে যেটা বলতেছিলাম সেটা চলে আসছে। তো সার্চ কনসোলে এখান থেকে আপনারা কিন্তু সাইটটা ইন্ডেক্স করে দিবেন, সার্চ কনসোলে অ্যাড করে দিবেন, এই যে এখানে সার্চ কনসোলে ডোমেনটা দিয়ে ডোমেনটা ভেরিফাই করে দিবেন। ইজি প্রসেস, আপনারা এখান থেকে দেখলেই পারবেন যে কীভাবে করে, যে এখানে example.com এ ডোমেন দিবেন, কন্টিনিউ দিতে দিতে নেক্সট করতে করতে যাবেন, যে যে অপশানগুলো সামনে আসে যা যা করতে বলে করবেন। তো মনিটাইজেশন এনাবল কাস্টম অ্যাড টেক্সট, এখানে এই অ্যাড টেক্সটটা যদি আপনার ডিফারেন্ট কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে বসাতে পারবেন। হ্যাঁ, তো তারপরে হচ্ছে ইম্পোর্ট কন্টেন্ট ব্যাকআপ কন্টেন্টটা হচ্ছে আপনার এই যে আমি একটা সাইট তৈরি করলাম যে ইআই মাস্টার নামে, তো এখন আমি চাচ্ছি যে এই সাইটের মধ্যে আমার অন্য আর একটা ব্লগ আছে, তো আমি সেখান থেকে কিছু কন্টেন্ট এখানে দিব, ওই সাইটে ডিলিট করে দিব, ওই সাইটের সমস্ত কন্টেন্ট আমি এই সাইটে নিয়ে আসব। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এখান থেকে হচ্ছে ইম্পোর্ট কন্টেন্টে ক্লিক করে কিন্তু ওই যে ফাইলটা নিতে পারি। যেমন আমি যদি ব্যাকআপ কন্টেন্টে ক্লিক করি, দেখেন এখানে ব্যাকআপটা ডাউনলোড করতে বলছে, তো ঠিক তেমনভাবে আপনি ওখান থেকে ব্যাকআপটা ডাউনলোড করে নিয়ে আসবেন, নিয়ে এসে ব্যাকআপটা এখানে আপলোড করে দিবেন হচ্ছে, তাহলে কিন্তু মানে এইখানে ওই যে আর্টিকেলগুলো সেগুলো এখানে শো করবে। সাইট ফিট, এরপরে হচ্ছে আর তেমন কিছু নাই, মোটামুটি আশা করা যায় যে যতটুকু আছে এখানে সেটিংসের ব্যাপার আমি সবগুলোই কভার করেছি। এখান থেকে থিমসের কথা বলছি, লেআউট পেজ, আর্নিংসের এখানে কিন্তু যদি দেখায় এখানে কিন্তু মানে এটা ফার্স্টে দরকার নাই আপনাদের, আপনারা কিছুদিন কন্টেন্ট দেন,
তারপরে হচ্ছে এই অপশানটাতে করেন। এরপরে কমেন্টের এটা যদি দেখাই, তো কেউ যদি কমেন্ট করে তো সেক্ষেত্রে আপনার সমস্ত কমেন্টগুলো কিন্তু এখানে দেখতে পারবেন, এবং ট্রাই করবেন কোনো ভিজিটর বা ভিউয়ার যদি কমেন্ট করে তো সেই কমেন্টের অ্যান্সারটা দিতে। এটা গুগলও ভালো চোখে দেখে এবং দেখা যাচ্ছে আপনার সাইটের ফিডব্যাকটাও ভালো পায়। যে কমেন্ট করছে সেও দেখা যাচ্ছে যে কোনো দরকারই তো কমেন্টটা করছে, সুতরাং কমেন্টের অ্যান্সারগুলো দেওয়ার ট্রাই করবেন। এখানে এখানে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে আপনার ব্লগে কেমন ভিজিটর আসছে, কেমন ভিউ হচ্ছে, সেসব অপশানগুলো। তো এই ছিল আর কি আজকের ফ্রিতে সাইট তৈরি করার সেকেন্ড পার্ট।